স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ওকে, তো সবাইকে শুভ সন্ধ্যা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির আজকের এই অর্গানন আলোচনা পর্বে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আমরা বেশ কয়েকদিন হলো ক্লাসটা শুরু করেছি এবং ধীরে ধীরে বেশ কতগুলো অ্যাফোরিজম আমরা শেষও করে ফেলেছি। তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাফোরিজম নাম্বার 92 থেকে 94। আর আমার ক্লাসের যে প্যাটার্ন আমি আগেই বলেছি যে মূল ক্লাসে প্রবেশের আগে আমরা অবশ্যই একটু পূর্ব আলোচনাটা করে নিব। এটাতে সুবিধা হচ্ছে যে আজকের আলোচনা এবং পূর্বের আলোচনাটা যদি একটু করে নিই, ধারাবাহিকতাটা বুঝতে এবং আলোচনাটা ধরতেও সুবিধা হয়। তো সেই হিসাবে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে আমাদের পূর্ব ক্লাসে আমরা 89 থেকে 91 অ্যাফোরিজম এই তিনটা আমরা আলোচনা করেছিলাম। তো 89-এ কি ছিল আমাদের অ্যাফোরিজমটিতে? তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারি সেখানে হ্যানিম্যান স্যার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন সেখানে বিষয়টা এমন ছিল যে আপনি অনেক সিমটম পেশেন্টের সংগ্রহ করেছেন, কিন্তু তারপরেও আপনি আসলে সন্তুষ্ট হতে পারছেন না। অর্থাৎ আপনি রোগীর যে রোগী লিপিটা তৈরি প্রণয়ন করছেন সেখানে আপনি এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সিমটম হয়তো পাননি। তো সেই ক্ষেত্রে আপনি ওনাকে আবারও প্রশ্ন করতে পারেন, এরকম একটা নির্দেশনা 89-এ স্যার আমাদেরকে দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে উনি একটা কথা ওখানে সংযোজন করেছিলেন, একটা শব্দ উনি বলেছিলেন ফেইন্ট ডিজিজ। এবং এটা নিয়ে আমি কতদিন কথা বলেছিলাম। ফেইন্ট ডিজিজ অর্থাৎ মানে যেখানে হয়তো পেশেন্ট ভান করছে, এবং ফেইন্টের যে ডেফিনেশন সেটা কতদিন আমি বলেছি। সেখানে একটা কথা ছিল যে যেটা আসলেই তার যে কষ্ট, তার যে অঙ্গভঙ্গি, তার সবকিছুই আসলে ট্রু না, এটা সঠিক না। এরকম কোনো কিছু যদি থাকে সেইটাকে অ্যাভয়েড করতে হবে। ওই অ্যাভয়েড করে অবশিষ্টতে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনাকে আরো বেশি ইন্টারোগেট করতে হবে। সেই ক্ষেত্রে কি কি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ফুটনোট 84-এ স্যার আমাদেরকে মানুষ পেশেন্টের স্টুলের যে স্ট্রাকচার বা স্টুলের যে ধরনটা সেটা নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেখানে ছিল প্রস্রাব, টাইম মডালিটি, সেখানে ছিল পিপাসা, তারপরে ছিল টেস্ট, আমরা ওখানে পেয়েছিলাম ইরাকটেশন অর্থাৎ ঢেকুর। এইটার দ্বারাও আমাদের কেমন হবে সেটা অনেক প্রশ্ন সেখানে ছিল। এছাড়াও আমাদের এই ফুটনোটে আমরা তখন দেখেছিলাম যে ঘুম, শোয়ার ভঙ্গি বা জ্বর আসলে অনেক সময় কম্পন বোধ হয়, সেই বিষয়গুলো আমাদের কিন্তু আলোচনায় কতদিন এসেছে। এরপরে ছিল আমাদের 90, অ্যাফোরিজম নাম্বার 90। অ্যাফোরিজম নাম্বার 90-তে আমরা যেটা পেয়েছিলাম সেক্ষেত্রে স্যার বলছেন কি যে পেশেন্টের কাছ থেকে আমরা যে সিমটম গুলো পাচ্ছি সেই সিমটম গুলো আসলে সুস্থ অবস্থা এবং অসুস্থ অবস্থা এই দুইটার কম্পেয়ার করে আমরা যেন সিমটম গুলো নেই। তো এতে করে আমাদের তখন কি ছিল যে ওইখানে যে ফুটনোটটা ছিল, ফুটনোট 85, আমরা আবারও যদি একটু দেখি তাহলে আমরা দেখবো যে সেখানে ফেসিয়াল এক্সপ্রেশনটা আমাদের ছিল যে তার মুখে কোনো দুঃখ, কষ্ট বা কোনো হতাশা বা কোনো মানে অত্যন্ত বিরক্তি, রাগ এগুলো প্রকাশ পাচ্ছে না। এই জিনিসগুলো যেন অবশ্যই অ্যাজ এ ফিজিশিয়ান আমাদেরকে কিন্তু আমলে নিতে হবে। এটা আমাদের কিন্তু আমাদের চোখে এড়িয়ে গেলে চলবে না। তার কণ্ঠস্বরের বিষয়টা এসেছিল, তার জিহ্বা আমি সেখানে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের জিহ্বার চিত্র দিয়ে। হাজারো রকম জিহ্বার স্ট্রাকচার আমরা পাই, কিন্তু মানে আমি কতগুলো স্যাম্পল সেখানে দেখেছিলাম যে আপনার ক্র্যাকড জিহ্বা কেমন, আপনার স্ট্রবেরি কালারের জিহ্বা কেমন, ম্যাট অর্থাৎ মানচিত্রের মতো জিহ্বা হলে কেমন হয়। তো এই বিষয়গুলো কিন্তু গতদিনের আলোচনাতে আমরা দেখেছি। আরো ওই ফুটনোটে ছিল শ্বাস প্রশ্বাস সংক্রান্ত একটা কথা, মুখের দুর্গন্ধ, চোখের যে তারা, ওখানে আমি দেখিয়েছিলাম যে একটা ডিলাইটেড একটা আমাদের চোখের মনি একটা প্রসারিত হয়ে গেছে, একটা স্বাভাবিক আছে। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, এগুলোর প্রতিও কিন্তু হ্যানিম্যান স্যার একেবারে সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে কিন্তু ইন্ডিকেশন দিয়ে গেছেন যেন আমরা আমাদের চোখ থেকে এগুলো না এড়িয়ে যায়। এরপরে কি ছিল, পালস ছিল, তার স্কিন মানে তার আমার তার যে ত্বকটাকে আমরা স্পর্শ করব, স্পর্শ করে দেখবো সেখানকার টেম্পারেচার কেমন, ত্বকটা শুকনো নাকি ঠান্ডা। এই যে বিষয়গুলো ছিল সেটাও কিন্তু কতদিন আলোচনাতে এসেছে।
এরপরে সর্বশেষ যেটা ছিল 91 আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে, যে পেশেন্ট কোনো একটা মেডিসিনে অলরেডি আছেন, অর্থাৎ মেডিসিন উনি গ্রহণকালীন অবস্থায় আমাদের কাছে এসেছেন, তখন আমরা কি করব, এই বিষয়ে স্যারের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা 91-এ শিখেছিলাম এবং সেটা দিয়ে শেষ করেছিলাম। সেখানে কি ছিল, ওই 91-এর ইন্ডিকেশনটা ছিল চিররোগের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেখানে সময় পাচ্ছি, পেশেন্ট আসছেন, আমরা তাকে ট্রিটমেন্ট যে দিব, এই ক্ষেত্রে স্যারের নির্দেশনা ছিল যে ওনাকে হয় আমরা কিছুক্ষণ ওষুধ ছাড়া অথবা তাকে বোঝানোর জন্য অনৌষধি প্রয়োগ করে কিছুদিন অবজার্ভ করব, যেন উনি যে ওষুধে রয়েছেন সেই ওষুধের ক্রিয়াটা কেটে যাওয়ার পরে ওনার ভিতরে প্রকৃত রোগের কি চেহারা ফুটে ওঠে সেটা আমরা যেন অবজার্ভ করতে পারি, এবং তখনই কিন্তু আমরা ওই পেশেন্টকে সঠিক ওষুধ নির্বাচন করতে পারি। এই আলোচনার মধ্য দিয়ে কতদিন আমাদের আলোচনা শেষ হয়েছিল, আর আজকে আমাদের এর পরবর্তী স্টেপ সমূহগুলো মানে আমরা এখানে আলোচনা করব। তো আসুন গতদিনের এই যে প্রশ্ন মানে গতদিনের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের আঙ্গিকে আপনারা জানেন যে আমি কিছু প্রশ্ন এখানে রাখি, গতদিনের যে আলোচনা হয়েছিল সেটাই জাস্ট একটু রিমাইন্ড করা আমাদের। তো এই ক্ষেত্রে কি আপনারা কি একটু হেল্প করতে পারবেন? আমি কোনো কিছু চেঞ্জ করে নাই, গতদিন যে প্রশ্নগুলো রেখেছিলাম সেই প্রশ্নগুলো আবার এখানে রেখেছি, যদি আপনারা একটু দেখে থাকেন অবশ্যই হতে পারবেন। দেখুন তো 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে। এখানে বলা হচ্ছে রোগীর কোন কষ্টের বর্ণনা চিকিৎসক গ্রহণ করবেন না। এখানে অপশন রয়েছে বর্তমান কষ্ট, অতীত কষ্ট, ছলনাপূর্ণ কষ্ট, অথবা কোনোটিই নয়। কোনটি হবে? ছলনাপূর্ণ কষ্ট। কষ্ট। ধন্যবাদ। এরপরে যেটা রয়েছে যে নিচের কোনটির মাধ্যমে রোগের পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। ওষুধ চলাকালীন সময়ে রোগীর কষ্টের ভান করলে, ক খ যদি একই সাথে হয়, অথবা ঔষধের প্রভাব ও ছলনাপূর্ণ কষ্ট মুক্ত অবস্থায়। ঔষধের প্রভাব ও ছলনাপূর্ণ কষ্ট মুক্ত অবস্থা। আপনারা দুইজনেই সঠিক বলেছেন। এরপরে কোন অবস্থার সাথে তুলনা করে রোগীর কষ্ট সমূহ সম্পর্কে নিশ্চিত হতে হবে। রুগ্ন অবস্থায় তার যে অবস্থা সেটা তুলনা করব, নাকি ঘুমন্ত অবস্থার লক্ষণ নিব, না সুস্থ অবস্থার নিব, নাকি রাগান্বিত অবস্থার নিব? সুস্থ অবস্থার। ডেফিনেটলি সুস্থ অবস্থা। আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে কোন অবস্থায় প্রকাশিত লক্ষণ ও অনুভূতি দ্বারা রোগের প্রকৃত প্রতিকৃতি পরিস্ফুটিত হয় না, অর্থাৎ রোগের মূল চেহারাটা আমরা কখন পাবো না। ঔষধ সেবনকালীন। থ্যাংক ইউ। এরপরে রয়েছে ঔষধ সেবনকালীন অবস্থায় কোন ড্যাশ রোগী আসলে কিছুদিন ড্যাশ দিয়ে অপেক্ষা করা উচিত, অর্থাৎ চিররোগী আসলে কিছুদিন অনৌষধি দিয়ে অপেক্ষা করা উচিত। ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি আমরা ক্লাসে যেগুলো আলোচনা করছি এর বাইরে সব থেকে বড় বিষয়, ক্লাসটা কিন্তু শেষ নয়, কারণ এই প্রত্যেকটা জিনিস আমি আগেও বলেছি এখনো বলছি যে এটা উপলব্ধি করাটা কিন্তু বড় বিষয়। উপলব্ধিটা তখনই আসে যখন এটা বারবার পড়া হয়। আপনারা অবশ্যই ক্লাসের বাইরে এই অ্যাফোরিজম গুলো বারবার করে নিজেরা পড়বেন, আর পড়তে গিয়ে যদি কোনো প্রশ্ন তৈরি হয় অবশ্যই আপনি আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, ইনস্ট্যান্ট না পারলেও আমি পরবর্তীতে দিব। আর রঞ্জিত স্যার, আপনাকে আমি বলি যে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে হ্যানিম্যান স্যারের যে নাম, এই নামের কোনো অর্থ আছে কিনা। এটা কিন্তু আমি পরবর্তী ক্লাসে দেখিয়েছিলাম, আপনি আজকে আসবেন জানলে আমি ওটা আজকে সংযোজন করে রাখতাম, আর যদি আপনি প্রিভিয়াস ক্লাস দেখে থাকেন ওখানে নিশ্চয়ই দেখেছেন, আমি সেটা কিন্তু উত্তর দিয়েছি। আচ্ছা আসুন আজকে আমরা আজকের আলোচনা থেকে আমরা কি শিখবো সেটা আগে একটু ধারণা নিয়ে নিই, তারপরে মূল আলোচনায় আমরা প্রবেশ করি। তো আজকে আমরা যেহেতু 92 থেকে আলোচনা করব, আজকে যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে যে অচির রোগে ওষুধ চলাকালীন ক্ষেত্রে রোগীর করণীয়, মানে রোগীর ক্ষেত্রে আমাদের চিকিৎসকের করণীয় কি হবে, রোগের কোনো সুনির্দিষ্ট কারণ থাকলে সেটা অনুসন্ধান করতে হবে। এই বিষয়টা সম্পর্কে আমরা একটা ব্যাপক ধারণা আজকে নেওয়ার চেষ্টা করব। রোগের উৎপাদক ও পরিপোষক কারণ, অর্থাৎ রোগ তো বিভিন্ন কারণে হয়ে থাকে, আমরা অনেকগুলো পজিশন দেখেছি, কিন্তু এখানে স্যার আবার স্পেসিফিক দুইটা বৈশিষ্ট্যের কথা বলছেন, একটা হচ্ছে উৎপাদক এবং পরিপোষক কারণ। এই পথে যদি মানে এরকম কোনো কারণ থাকে তাহলে সেটা আমাদের আরোগ্য করতে মানে সেই কারণগুলো দূর করতে হবে যেন আরোগ্যের পথে তারা বাধা হতে না পারে। এই সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তো প্রথমে আমাদের থাকছে অ্যাফোরিজম নাম্বার 92।
আচ্ছা, 92টা হচ্ছে 91 এর ধারাবাহিকতা। অর্থাৎ একটু আগে যেটা বললাম, 91 হচ্ছে এমন একটা পরিস্থিতি যে সময় আপনার কাছে একটা পেশেন্ট এসেছেন যিনি কিনা অলরেডি একটা মেডিসিনে রয়েছেন, একটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছেন, এবং উনি ওনার কষ্টগুলো এনেছেন আপনার কাছে। আপনার কাছে যখন পেশ করছে, আপনি বুঝতেছেন যে এই লক্ষণগুলো আসলে ওই পেশেন্টের প্রকৃত রোগের চেহারা নয়। কেন? কারণ উনি একটা মেডিসিনের মধ্যে রয়েছেন। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, রোগের এবং ওই মেডিসিনের দুইটারই প্রভাবে একটা মিশ্রিত অবস্থা তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খল লক্ষণ আপনি পাচ্ছেন। কিন্তু 91-এ স্যার বলেছিলেন কি, যে আপনি তাকে কিছুদিন ওষুধ ছাড়া, অথবা যদি উনি না বোঝেন, না মানতেছেন, তাকে কিছু অনৌষধি দেন, যে উনি মনে করতেছেন ওষুধ খাচ্ছেন, কিন্তু আসলে সেটা ওষুধ নয়। আপনি দিয়ে অপেক্ষা করেন যে আসলে ওনার কেন অপেক্ষা করবেন, যে ওষুধের ইফেক্টটা কেটে গেলে, যে চলমান ওষুধটা ছিল তার ইফেক্ট কেটে গেলে ওনার কি চেহারাটা ফুটে ওঠে, অর্থাৎ মূল রোগের অবস্থাটা কি হয়, সেটা আমরা তখন ধরতে পারবো, এবং তখন আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবো। এইটা তো অপেক্ষা করতে পারবো কখন, যখন চিররোগের ক্ষেত্রে, অর্থাৎ এই রোগীটা মানে চিররোগের ক্ষেত্রে কি হয়, বহুদিন থেকে ভুগছে, অর্থাৎ সেখানে সময় পাওয়া যায়। কিন্তু যদি কখন অ্যাকুইট ডিজিজ হয়, যেটা এই মাত্র হয়তো আক্রমণ করেছে, যেটা খুবই ভয়াবহ আকার ধারণ করছে, অথবা মানে এমন একটা অবস্থা যেখানে আপনি সময় পাচ্ছেন না, তো ঘটনাটা একই, পার্থক্যটা কোথায়? এইখানেও 92তেও ওই একই সিচুয়েশন তৈরি হচ্ছে। অর্থাৎ রোগী আপনার কাছে আসছে কোনো একটা ওষুধ সেবনকালীন অবস্থায় আপনার কাছে আসছে, কিন্তু আপনি এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি সময় পাচ্ছেন না। অর্থাৎ এই ক্ষেত্রে রোগটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং রোগীর কন্ডিশন প্রতিনিয়ত ডেটোরাইট করতেছে। তো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আপনি কি করবেন? হ্যানিম্যান স্যার 91-এ বলেছেন অপেক্ষা করতে, বাট এইখানে কিন্তু স্যার বলছেন যে না, এখানে অপেক্ষা করা চলবে না। এইখানে রোগীর লক্ষণ আপনি যাই পান না কেন, ওই ওষুধ মিশ্রিত যে লক্ষণটা পাবেন, ওষুধ এবং রোগের মিশ্রিত যে লক্ষণ আপনি পাবেন, এইটাকে আপনি ভালোভাবে অবজার্ভ করুন, এবং তার সাথে সাদৃশ্যপূর্ণ সর্বোচ্চ যে ওষুধটা আছে আপনি সেটা প্রয়োগ করুন। কেন করবেন? কারণ তার কষ্টটা যেন নিবারণ হয়, এবং তার আশু যে বিপদ, তার জীবনহানির আশঙ্কা, সেটা থেকে যেন সে রক্ষা পায়। এটা হচ্ছে আমাদের মূল বার্তা, এই এই অ্যাপরিজমের মূল বার্তা। আর এই জন্যই আমি এখানে সংক্ষেপে লিখেছি যে পূর্বে বিসদৃশ ওষুধ ব্যবহারকারী রোগীর সংকটজনক অবস্থায় চিকিৎসকের করণীয়। তো আমি একটু অ্যাফোরিজমটা পড়ি, তারপরে আমরা আরো একটু বিস্তারিত এটার আলোচনায় যাব। এখানে কি বলছেন? স্যার বলছেন, বাট ইফ দ্য ডিজিজ অফ এ র্যাপিড কোর্স and if its serious character admit of no delay, the physician must contain himself then observing the morbid condition. অর্থাৎ ফিজিশিয়ানকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে এই বর্তমান রোগের যে অবস্থা, এটাকে দেখেই। যদি এটা মানে খুবই দ্রুত বর্ধনশীল হয় এবং এটা আপনার খুব সিরিয়াস ক্যারেক্টারের হয়ে থাকে, তাহলে আপনাকে এই তার মানে রোগ মিশ্রিত এই অবস্থার এই যে লক্ষণ, এটা দেখেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, ওইটাকে পর্যবেক্ষণ করে সন্তুষ্ট থাকতে হবে। অল্টার্ড দো ইট মে বি বাই মেডিসিন, যদিও এটা আপনার মেডিসিনের দ্বারা হতে পারে, ইফ হি ক্যান নট অ্যাসার্টেইন হোয়াট সিমটম ওয়ার প্রেজেন্ট বিফোর দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য মেডিসিন। অর্থাৎ ওষুধ প্রয়োগের আগে ওর ভিতরে কি লক্ষণ ছিল, সেটা যদিও আপনি এটা পাচ্ছেন না বা এটা আপনি নিতে পারছেন না, তারপরেও এটাতেই আপনি সন্তুষ্ট থাকতে হবে। ইন অর্ডার দ্যাট হি মে অ্যাট লিস্ট ফর্ম এ জাস্ট অ্যাপ্রিহেনশন অফ দ্য কমপ্লিট পিকচার অফ দ্য ডিজিজ ইন ইটস অ্যাকচুয়াল কন্ডিশন। এই দুইটাকে মিলাই তার যে কিছু একটা রোগচিত্র এখানে আপনাকে আপনার অবজারভেশন পাওয়ার দিয়ে প্রস্তুত করে নিতে হবে। That is to say of the conjoint malady formed by the medicinal and original disease. এখানে দেখুন খুব স্পষ্ট করে স্যার আবার সেটাই বলছেন যে আপনার সম্মিলিত রোগের সম্মিলিত কিসের সাথে, মূল রোগের এবং ওষুধের সম্মিলিত যে পরিস্থিতিটা এখানে গঠিত হয়েছে, সেটা সাথে হুইচ ফর্ম the use of inappropriate drug in general more serious and dangerous than was the original disease. অর্থাৎ প্রকৃত যে রোগ ছিল তার থেকেও এটা আরো বেশি ভয়ানক। কেন? এখানে আপনার একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ তাকে প্রয়োগ করা হচ্ছে, একটা বিসদৃশ ওষুধ তাকে প্রয়োগ করা হচ্ছে, যে কারণে সেটা আরো বেশি ভয়াবহ আকার ধারণ করছে। and by thus tracing out the complete picture of the disease, he will be enabled to combat it with a suitable homeopathic remedy, so that the patient shall not fall a sacrifice
টু দ্য ইনজুরিয়াস ড্রাগ হি হ্যাজ সলয়েড। অর্থাৎ স্যার এখানে বলছেন যে তাকে এই অবস্থাকে বিচার করে একটা উপযুক্ত হোমিওপ্যাথি ওষুধ আমাদের প্রয়োগ করা উচিত। অন্তত পক্ষে উনি যে বিষদৃশ ওষুধ যেটা খাচ্ছিলেন, যেটা ওনার জন্য আরো বেশি ক্ষতিকারক এবং তার কারণে তার জীবনহানি হতে পারত, সেটা থেকে যেন সে রক্ষা পায়। এইটা ছিল আমাদের এই 92 অ্যাফোরিজমের মূল বার্তাটা, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখুন, অ্যাফোরিজমটাকে যদি আমরা একটু এখন সংক্ষেপ করি, তাহলে আমরা এইখান থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যে চিকিৎসকের করণীয় সমূহ কি কি করণীয়। প্রাথমিক রোগ লক্ষণ অনুসন্ধানে বৃথা সময় নষ্ট না করা। কখন? যখন রোগটা দ্রুত বর্ধনশীল এবং অত্যন্ত সিরিয়াস প্রকৃতির। এবং কেন আমরা এখানে সময় নষ্ট করব না? কারণ আমরা তো লক্ষণ দেখে ওষুধ দিতে পারতাম, কিন্তু দিতে পারছি না কেন? বাধাটা কি? বাধাটা এখানে হচ্ছে সে একটা অন্য মেডিসিনে আছে, যে কারণে তার আমরা এখানে বৃথা সময় নষ্ট করবো না। আর আগের সূত্র ছিল আমরা তখন অপেক্ষা করে অনুমতি স্যার দিয়ে গেছেন। আচ্ছা, কেন আমরা এই ক্ষেত্রে মানে এইখানে একটু বিস্তারিত একটু আলোচনা করার দরকার। কারণ একটা পেশেন্ট আমার কাছে যখন আসছে, হতে পারেন উনি অন্য কোনো ট্রিটমেন্টে থাকতেই পারেন, তাহলে আমরা কেন তার ওই ট্রিটমেন্টে যাওয়ার আগের কন্ডিশনটা নিতে পারছি না? যদি আমরা সেটাও পাই, তাহলে কিন্তু আমাদের কাছে অনেক দরজা খোলা হয়, আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়, আমরা তখন অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়। কিন্তু এটা কিন্তু এমন একটা পরিস্থিতি যখন কিনা আমরা ওষুধ যেটা উনি গ্রহণকালীন অবস্থায় এসেছেন, ওষুধ গ্রহণ করার আগে ওনার কি কন্ডিশন ছিল সেটাও যদি জানতে না পারি, কেন জানতে পারবো না? সেই ক্ষেত্রে হতে পারে যে ওই পেশেন্ট হয়তো আসলে খুবই অজ্ঞ, বা সে আসলে একটু নির্বোধ টাইপের, সে নিজে বুঝতেই পারছে না। অথবা তার সাথে শুশ্রূষাকারী যারা ছিল, তার যে রিলেটিভ হতে পারে, তার কোনো নার্স হতে পারে, হ্যাঁ, তার কোনো ফ্রেন্ড হতে পারে, তার কোনো গার্ডিয়ান হতে পারে, তারাই হয়তো জিনিসটা বুঝে না। তারা এমনটাই একটা পরিস্থিতি এমন হতেই পারে, আপনার কাছে কিন্তু আসতে পারে যে আপনি ভালো কথা, আপনার কাছে আসছে একটা মেডিসিন সেবনকালীন অবস্থায়, আপনাকে জিজ্ঞাসা করছেন যে আপনার এই যে কষ্টটা হচ্ছে, যে ওষুধটা খাচ্ছেন আপনি, তার পূর্বে আপনার প্রথমে যখন ওষুধ খেয়েছেন তখন আপনার কি অবস্থা ছিল, সেটাও হয়তো সে তখন বলতে পারছে না, কন্ডিশনটা তখন এমনই। তো এই জন্য এই কথাটা কিন্তু বলা হচ্ছে যে প্রাথমিক রোগ লক্ষণ অনুসন্ধানে বৃথা সময় এখানে নষ্ট না করতে। তাহলে কি করতে হবে? রোগীর বর্তমান সময়ে প্রাপ্ত লক্ষণ সমূহ মনোযোগ সহকারে লক্ষ্য করা উচিত। যে কথাটা অ্যাফোরিজমে খুব স্পষ্ট করে স্যার বলেছেন। বর্তমান সময়ে প্রাপ্ত লক্ষণটা কি? যে রোগীর প্রকৃত রোগ লক্ষণ, পাশাপাশি প্রয়োগকৃত বা সেবনকালীন যে ওষুধ, এটা সংমিশ্রিত যে রোগ লক্ষণ, অর্থাৎ প্রকৃত রোগ লক্ষণ একটা বিকৃত অবস্থা, এটাকেই মনোযোগ সহকারে আমাদের অবজার্ভ করতে বলেছেন। কি বলেছেন? প্রাপ্ত লক্ষণ সমষ্টির সদৃশ ঔষধ শীঘ্র নির্বাচন করা উচিত। কেন? কারণ রোগীর যে কোনো সময় হয়তো এক্সপায়ার করতে পারে, বা যে কোনো সময় আরো খারাপের দিকে চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে হ্যানিম্যান স্যার বলেছেন 5 থেকে 10 মিনিট পর পর প্রয়োজনে আপনি ওষুধ প্রয়োগ করবেন। সেটা হচ্ছে আপনার অবজারভেশন পাওয়ার দিয়ে আপনার ভিতর থেকে তখন বলবে যে না, এই পেশেন্টকে আমাকে এভাবে ম্যানেজ করতে হবে, এভাবে ম্যানেজমেন্ট দিতে হবে। দেন আপনি কিন্তু এটা ওভারকাম করবেন এবং রোগীকে তার আসল বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে অন্তত একটা সিদ্ধান্ত নিতে পারি যে দ্রুত বর্ধনশীল রোগের ক্ষেত্রে কোন রকম মানে আমরা সংকটকালীন অবস্থায় কোন রকম সময় ক্ষেপণ করব না। এবং কি করব যে আপনার তার জীবনের ঝুঁকি রোধের জন্য ওই সময় প্রাপ্ত লক্ষণ সমষ্টি আমলে নিয়ে আমরা ট্রিটমেন্ট দেব। বিষয়টা যেন এমন না হয় আমরা কোনো গদবাঁধা ট্রিটমেন্ট করলাম না, ওই মুহূর্তে আমরা কিন্তু লক্ষণ সমষ্টির বাইরে যেতে পারবো না। অলওয়েজ হোমিওপ্যাথি সবসময় সাদৃশ্য বিধান, সঙ্গত কারণে এই ক্ষেত্রেও ওই সময় প্রাপ্ত লক্ষণটাকে আমাদের আমলে নিতে হবে, নিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আর লাকিলি যদি আপনি এর ভিতরে আপনি আরো কোন কারণ খুঁজে পেয়ে যান, সেটা তো আপনি প্রয়োগ করতে পারছেন, আপনি স্পেসিফিক কোনো কিছু পেয়ে গেলে আপনার জন্য চিকিৎসাটা অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ, বা এমনও হতে পারে আপনার অবজারভেশন পাওয়ার সৃষ্টিকর্তা আপনাকে এমনই দিচ্ছেন যে আপনি ওই ঘটনার মধ্যে থেকে হয়তো মূল কারণে কাছাকাছি পৌঁছে গেছেন। তো সেটা আমরা তো আরো বেশি সৌভাগ্যবান তখন, সেটা আমাদের জন্য সেই পরিস্থিতিটা। এইটা ছিল মোটামুটি আমাদের 92 এর আলোচনা। তো এরপরে আমরা আসি যে 93 তে। তো 93 তে আসলে স্যার কি বলছেন? 93 টা হচ্ছে একটু মানে ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, এখানে বিগত দুইটা আলোচনা থেকে এটা একটু ভিন্ন। এখানেও কিন্তু স্যার আসলে বলছেন একটা মানে কারণ, ডিজিজের যে কারণ, সেই কারণটা অনুসন্ধানের জন্য বলছেন। এর আগেও তো অনেকগুলো কারণের কথা স্যার বলেছেন। বিগত অনেকগুলো অ্যাফোরিজম আমরা কিন্তু বিভিন্ন মানে পরিস্থিতি, বিভিন্ন রোগীর কে কিভাবে প্রশ্ন করবো, বিভিন্ন ঘটনা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করে আসছে এবং সেখানে কিন্তু
বড় একটা অংশ ছিল তার রোগের কারণটা নিয়ে। এখানে কেন আবার স্যার এই কারণের কথা উল্লেখ করলাম? এবং বলে রাখি পরবর্তী অ্যাফোরিজমটাতেও কিন্তু আমাদের একটা কারণ নিয়ে আলোচনা হবে, অর্থাৎ রোগের কজেশন। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট, ইন্টারলিঙ্কেজ আছে, একটার সাথে একটা সম্পর্ক যুক্ত আছে, কিন্তু ধরনটা কিন্তু ডিফারেন্ট। এইখানে স্যার কি বলছেন? এখানে স্যার বলছেন যেটা চির রোগী হোক বা কোনো নতুন রোগী হোক, যদি সেক্ষেত্রে কোন স্পষ্ট কোনো কারণ থাকে সেটা জানার জন্য। এটা কোন ধরনের কারণ? এটা হচ্ছে পেশেন্টের খুবই কনফিডেন্সিয়াল, গোপনীয়, তার লজ্জাকর, এই ধরনের যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে স্যার এখানে নির্দেশনা দিচ্ছেন, যদি তেমন কিছু থাকে, অর্থাৎ আপনি কেস টেকিং করছেন, তার অনেক কষ্টের কথা উনি তো এসে প্রথমে বলেছেন, যেহেতু এটা একটা গোপনীয় বা একটা আপনার লজ্জাকর কোনো ইস্যু এই অ্যাপ্রোচটা মেনশন করছে, সঙ্গত কারণে এইটা কিন্তু পেশেন্ট আপনাকে ডিরেক্টলি বলবে না, কিন্তু আপনি কেস টেকিং করতে গিয়ে তার লক্ষণগুলো নিতে গিয়ে আপনি কিন্তু উপলব্ধি করতে পারছেন যে এখানে বোধহয় সামথিং ইজ রং, এখানে অন্য কিছু থাকতে পারে। আর যেহেতু এটা আপনার কনফিডেন্সিয়াল, রোগীর নিশ্চয়ই নিজ থেকে বলছে না, তাহলে আপনাকে এখানে কৌশল অবলম্বন করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে পুরো চেহারাটা আনতে হবে। কারণ আপনি যদি এতটুকু সন্দেহ নিয়ে কোনো ওষুধ নেন, সেটা কিন্তু আপনার ভুল পথে আপনাকে ধাবিত করবে। যে কারণে আপনার উচিত হবে আপনার সন্দেহকে দূর করার জন্য আপনার রোগীর মূল কারণটা এখান থেকে খুঁজে বের করা, আপনাকে নিয়ে আসা, রোগীর মুখ থেকে বের করে নেওয়া। তো এই জন্য আমি এখানে বলছি যে রোগের কোনো সুনির্দিষ্ট কারণ থাকলে যে কোনো প্রকারে জেনে নিতে হবে। এখন যে কোনো প্রকারে মানে কি, আমরা কি রোগীর সাথে বকাঝকা করব? আমরা কি রোগীকে কোনো কারণে ভয় দেখাবো? হ্যাঁ, এগুলো কিন্তু না। কারণ এই কারণগুলো কিন্তু কখনোই বকাঝকা, ভয়, হ্যাঁ, এগুলো বা লজ্জা দিয়ে এগুলো কিন্তু বের করা সম্ভব না। এই কারণগুলো কিন্তু তখনই আপনি পাবেন যখন কিনা আপনি পেশেন্টের সাথে সেই বিহেভটা করতে পারবেন যেখানে পেশেন্ট আপনাকে আস্থা করতে পারবে যে না, আপনার কাছে এই কথাগুলো শেয়ার করা যেতে পারে। অর্থাৎ আপনি এই বিষয়গুলো ভরসা করা যেতে পারে, আপনিও এটা গোপন রাখবেন। সেই জায়গাটা কিন্তু অবশ্যই দরকার হবে। আরেকটা মজার সমস্যা হয় কি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এত বেশি প্রশ্ন করি বা আমাদের এত কিছু জানতে হয়, যে ক্ষেত্রে ওই পেশেন্ট নিজেও একটু মানে বিরক্ত হতে পারে। হ্যাঁ, যে এত কিছু জানার দরকার কি, আমি আসছি তো অন্য একটা সমস্যায়, আমার কাছে কেন এটা এই ধরনের প্রশ্ন করা হচ্ছে? তো অনেক দিক মাথায় রেখে কিন্তু আপনাকে প্রশ্নটা করতে হবে, যে উনি এটা হতে পারে আপনি পেশেন্টের এক্সপ্রেশন দেখে এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমরা বলেছি যে ফেসিয়াল এক্সপ্রেশন, এর আগে ক্লাসে আমরা সেগুলো আলোচনা করেছি। যদি দেখেন যে না, সে খুব বিরক্তিকর অবস্থায় আছে, খুব রাগান্বিত অবস্থায় আছে, আপনাকে কিন্তু সেই পরিস্থিতি সামলায় কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, সো আপনাকে এই জিনিসগুলো সবকিছু আমলে নিয়ে আপনার ইন্দ্রিয়গুলোকে একদম মানে সব রকম ভাবে সজাগ রেখে আপনাকে কিন্তু এখানে কাজটা করতে হবে, যেন পেশেন্ট আপনার প্রশ্নে বিব্রত না হয়, পেশেন্ট আপনার প্রশ্নে লজ্জা না পায়, পেশেন্ট আপনার প্রশ্নে সে এমনিতেই বিরক্ত অবস্থায় এসছে বা রাগান্বিত অবস্থায় এসছে বা রোগের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সে আরো বেশি রেগে যায়, এমন যেন কিছু না হয়। তাহলে আপনাকে সেইভাবে করে প্রশ্ন করতে হবে। এখন আসুন, আসলে স্যার এখানে অ্যাফোরিজমে কি বলেছেন আমরা সেটা একটু দেখে নিই। এখানে স্যার বলছেন, ইফ দ্য ডিজিজ হ্যাজ বিন বট on a short time or in the case of a chronic affection the considerable time previously by some obvious cause, অর্থাৎ অবশ্যই কোনো একটা কারণ আছে যার মানে যেটা এই যে আপনার যে চির বা মানে আপনার অচির যে রোগটা নিয়ে আপনার কাছে এসেছে তার ভিতরে পূর্ব হতে কোনো সুনিশ্চিত কারণ এখানে আছে, আপনি বুঝতে পারছেন, then the patient or his friend when questioned privately will mention it either spontaneously or when carefully interrogated। অর্থাৎ এখানে যখন আপনি প্রশ্ন করবেন তারা হয়তো এমনিতেই উত্তর দিতে পারে, অথবা আপনাকে খুব যত্ন সহকারে এখানে প্রশ্ন করে জেনে নিতে হবে। এটাই কিন্তু স্যার বলছেন। ফুটনোটে যেটা আছে এটা আমি একটু ইলাবোরেট করেছি, যে কারণে এটা পড়ে আমি আর এখানে টাইম ক্ষেপণ করছি না, কারণ প্রত্যেকটা জিনিসই আমি আপনাদেরকে পরবর্তী স্লাইডে রাখছি। তো আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এইখানে ফুটনোট 86 এ স্যার যে এখানে যে প্রশ্নগুলোর কথা বলেছেন বা যে কারণগুলোর কথা বলেছেন, প্রশ্ন তো না, কারণ, যে এখানে কি কি কারণ হতে পারে, মানে এই রোগের কি কি কারণ হতে পারে সেটাকে যদি ক্যাটাগরাইজ করি, তাহলে এই ফুটনোটটা যদি আপনারা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে এখানে কতগুলো বিষয় একটু ভাগ করা যেতে পারে। যেমন এটা অপরাধমূলক হতে পারে, এটা লজ্জাকর হতে পারে, এটা গোপনীয় হতে পারে, কোনো উত্তেজক খাবার গ্রহণের বিষয় থাকতে পারে, মানে কোনো আপনার এখানে তার দুঃখ কষ্টের বিষয় থাকতে পারে। তাহলে এই যে বিষয়টা এখানে আমি এইগুলোকে ক্যাটাগরাইজ করে বোঝার স্বার্থে আমি আপনাদের জন্য এভাবে উপস্থাপন করেছি। তা আসুন আমরা একটু দেখি আসলে অপরাধমূলক বলতে
সেখানে আমাদের কি কি রয়েছে। তো অপরাধমূলক সেখানে হতে পারে এই যে দেখুন যে কথাটা যে বিষ প্রয়োগের চেষ্টা। একটু ভাবুন তো, আপনার কাছে একটা পেশেন্ট এসেছেন যিনি কিনা বিষ প্রয়োগের চেষ্টা করেছেন, অর্থাৎ কি উনি কিন্তু মানে মানে উনি মার্ডার করার একটা চেষ্টা করেছেন। হতেই পারে আপনার কাছে পেশেন্ট কিন্তু আসতেই পারে, খুন করছে না, অপরাধ হচ্ছে না, হচ্ছে তো, এখন অপরাধীও তো আপনার কাছে আসতে পারে। হয়তো উনি অপরাধটা তার সাকসেসফুল হয়নি, কিন্তু উনি চেষ্টা করেছিলেন কিনা আপনার কাছে মনে হয়েছে যে এরকম কোনো কিছু তার ভিতরে রয়েছে কিনা আমি একটু জেনে দেখি। তা এই কথা কি আপনি কাউকে তাকে যদি জিজ্ঞাসা করেন উনি কি বলবেন? উনি কিন্তু সহজে বলবেন না, বা আপনার সহজে প্রশ্নটা করাই উচিত হবে না, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। আপনার তো অবজারভেশন, আপনি তো মনে মনে ভাবছেন যে এটা হতে পারে, আপনি জাস্ট প্রশ্ন করে যাচাই করবেন। যদি না হয় বা হয়, যেটাই হোক না কেন, পেশেন্ট এটাকে কিভাবে আপনাকে পজিটিভলি নিবে সেই পরিস্থিতি তৈরি না করে কিন্তু জিনিসগুলো জিজ্ঞাসা করা যাবে না। তার আত্মহত্যার সে চেষ্টা করতে পারে, আমাদের অনেক মেডিসিনে আছে যেখানে আত্মহত্যার চেষ্টা করার একটা ব্যাপার থাকে, চুরি করার প্রবণতা থাকতে পারে। যদিও এখানে এই মানে ফুটনোটটিতে স্যার চুরি করার কথাটা লেখেননি, কিন্তু এটা আমি অ্যাড করেছি। কেন অ্যাড করেছি? যে আসলে আমাদের রেপার্টরি যদি ঘাটি তাহলে কিন্তু আমরা দেখতে পাই সেখানে কিন্তু চুরি করার প্রবণতার উপরে কিন্তু অনেক ওষুধ রয়েছে। এবং আপনারা যদি কোনো রেপার্টরি আপনাদের কাছে থাকে আপনারা ওখানে সার্চ দিবেন যে ক্লেপ্টোমেনিয়া, শব্দটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়া, KLEPO KLEPTO MANIA, ক্লেপ্টোমেনিয়া। এটা যদি সার্চ দেন, আমি যে রেপার্টরিটা দেখেছি সেটা হচ্ছে ডাইনামিক্স। তো কমপ্লিট ডাইনামিক্স এটা আমি দেখেছি, এটা ফ্রি ভার্সন। সেখানে আমি পেয়েছি 47টা মেডিসিন। ভাবুন তো, একটা মানুষ তার ভিতর চুরি করার প্রবণতা, তার উপরে আপনার হাতে 47টা অস্ত্র রয়েছে। আরো অন্যান্য অনেক রেপার্টরি রয়েছে, সেখানে গেলে দেখবেন হয়তো মেডিসিনের সংখ্যা আরো বেড়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। মানে এটা আপনি হয়তো আমলেই নিতেন না, বা আপনার ভিতরে আসতোই না যদি কিনা আপনি না জানতেন। হ্যানিম্যান স্যার এগুলো লিখে গেছেন, তাই কিন্তু আমরা নিতে পারি না, মনে রাখতে পারি না। কিন্তু স্যার যে কত সূক্ষ্মদর্শী ছিলেন, স্যার যে কত নিখুঁত ভাবে এই জিনিসগুলো চিন্তা করেছেন যে একটা রোগীর কেস টেকিং কিভাবে সাকসেসফুলি করা যায়, এই অর্গানন যত পড়বেন তত দেখবেন যে আপনি নিজেই অবাক হবেন যে এত এত ছোট ছোট পয়েন্ট গুলো স্যার কিভাবে করে আমাদের জন্য এভাবে সাজিয়ে গেছেন। তো চুরি করার প্রবণতা আমি এখানে আপনাদের জ্ঞাতার্থে বলছি 47টা মেডিসিন, এর মধ্যে কয়েকটা মেডিসিনের একটু নোট রেখেছি। যেমন বেলাডোনা আছে, বভিস্টা আছে, নাক্স বম আছে, স্টাফেসিগেরিয়া আছে, সালফার আছে, ট্যারেন্টুলা আছে। খুব কমন কয়েকটা মেডিসিন আমি যেগুলো আমরা সবসময় হয়তো ব্যবহার করি সেটা বলেছি, এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো মেডিসিন রয়েছে। তাহলে এইখানে আমি যতগুলো পয়েন্ট দেখাচ্ছি এর প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটাই কিন্তু আপনার পেশেন্টের কজেশন হতে পারে। তো সঙ্গত কারণে এই বিষয়গুলো আমাদের যেন দৃষ্টি এড়িয়ে না যায়, সেদিকে আমরা সজাগ আমাদের দৃষ্টি রাখবো। তো এরপরে যেটা রয়েছে যে স্যার এই ফুটনোটে যেটা বলেছেন যে লজ্জাকরের মধ্যে কি কি আছে, মাস্টারবেশন রয়েছে, মানে আপনার এখানে আপনার তার চারিত্রিক যে বিষয়টা, তার মানে হয়তো সে বহুগামী হতে পারেন, সেই বিষয়টা এখানে রয়েছে। তার তার প্রাইভেট পার্টের কোনো আপনার বিকৃতি থাকতে পারে, হ্যাঁ সেটা হতে পারে সেখানে আসিল হতে পারে, সেখানে সিফিলিসের শ্যাঙ্কর হতে পারে, সেখানে ফোড়া হতে পারে, সেখানে আপনার কোনো অন্য কোনো ধরনের ক্ষত, অনেক কিছুই কিন্তু হতে পারে। তো এই বিষয়গুলো কি আপনার কাছে সহজে বলবে? আপনার কাছে উনি বলবেন। তাহলে আপনাকে এই জিনিসগুলো কিন্তু খুব সহজে নিতে, মানে উনি যেন আপনাকে সহজে বলতে পারে সেরকম পরিস্থিতিটা আপনাকেই তৈরি করতে হবে। তাকে সেই জিনিসটা বুঝায় বলে তার সে আস্থার জায়গাটা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ মানুষ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে খুবই বিব্রত বোধ করে, এবং এগুলো নিয়ে সবসময় এড়িয়ে থাকতে চায়, হাইড করতে চায়। তো আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আমাদের ট্রিটমেন্টটা হয় ভেতর থেকে, তো সঙ্গত কারণেই আপনাকে এই বিষয়গুলো আহ, না জানলে আপনার অবশ্যই ট্রিটমেন্টটা কিন্তু তখন সঠিক হবে না। যেটা হবে সেটা হয়তো হোমিওপ্যাথি হবে, কিন্তু সেটা হয়তো সুপারফিশিয়াল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি মূল জায়গায় আপনি আঘাত আনতে পারলেন না, তার আশেপাশে অন্যান্য লক্ষণের পর বিবেচনা করে যখন ওষুধ দিচ্ছেন তখন সেটা ওই ওই অন্যান্য সিমটম গুলো হয়তো যেতে পারে বা নাও যেতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এরপরে কি থাকতে আছে এই এই আপনার ফুটনোটটিতে এখানে আমি দেখেছি যে গোপনীয় কিছু বিষয় রয়েছে। কারণ লজ্জাকর গোপনীয় জিনিসগুলো খুব কাছাকাছি, কিন্তু তারপরে এটা খুব আমি একটু আলাদা করেই রেখেছি। যেমন আপনার এখানে সেক্সুয়াল কোনো ডিজিজ এখানে আসতে পারে, হ্যাঁ সেটা আপনার সিফিলিস, গনোরিয়া, এই ধরনের কোনো বিষয় এখানে কিন্তু আসতে পারে।
তারপরে আপনার স্কিন ডিজিজ যেটা, এটা কিন্তু মানুষ অত্যন্ত মানে গোপনই রাখতে চায়, বা এটা লজ্জাকরও বটে একদিকে। হ্যাঁ, তার ফিশার থাকতে পারে, তার অর্শ থাকতে পারে। এই যে জিনিসগুলো নিয়ে আমরা মানে খুব সহজে কথা বলতে চাই না, বা এই জিনিসগুলো আমাদের একটা লজ্জার কারণ। এই জন্য সবসময় বিষয়গুলোকে আমরা গোপনে রাখছি। উত্তেজক খাবার, আচ্ছা উত্তেজক খাবারের ভিতরে আমরা সবাই জানি কি থাকতে পারে, যে আমাদের বিভিন্ন ধরনের যে ড্রিঙ্কস গুলো আছে, সেটা কফি হতে পারে। অতিরিক্ত খাবারের কারণেও সে অসুস্থ হয়ে আপনার কাছে আসতে পারে। আবার আপনার ক্ষতিকর যে খাবার, সেটাও কিছু থাকে। সেই জিনিসগুলো যেমন পচা বাসি খাবার টাবার, এগুলো গুলো কিন্তু খেয়ে আপনার কাছে পেশেন্ট আসতে পারে একটা কষ্ট নিয়ে। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখন আপনার কাছে একটা পেশেন্ট আসছে, তার হয়তো আপনি দেখছেন যে তার যে কষ্টগুলো আছে, এই কষ্টগুলোর সাথে একটা ড্রিঙ্কস এর হয়তো রিলেশন রয়েছে। হ্যাঁ, তার ভিতরে থাকতে পারে। বা আপনার কাছে একটা পেশেন্ট হয়তো আসছে, তার হয়তো অনেক দিনের কাশি। তো এই কাশিটা কোনোভাবেই যাচ্ছে না। তো হতেই পারে যে তার হয়তো এর পজিশনটাই হচ্ছে সিগারেট খাওয়া। হ্যাঁ, কিন্তু তাকে আপনি এখন সরাসরি আপনি কি সিগারেট খান? এভাবে হয়তো বলতে পারছেন না। হ্যাঁ? বা এই যে বিষয়গুলো থাকতে পারে তার এক্সাইটিং পথ যেটা। তো এই জিনিসটা কিন্তু তখন আপনাকে খুব কৌশলে এখানে জেনে নেওয়ার জন্য স্যার আমাদেরকে বলছেন। দুঃখ কষ্টের বিষয় কি হতে পারে? ব্যর্থ প্রেম। মানুষের জীবনে মানে কত ধরনের কষ্টই না থাকে। এখন সে যদি কোনো কারণে তার প্রেমের বিষয়ে সে ব্যর্থ হয়েছে, এটা কি কখনো বলতে চাইবে? চাইবে না। ঠিক আছে? এই ব্যর্থ প্রেমের কারণে অনেক মানে মানুষের মনটাই তো বলা হচ্ছে কি মূল রোগের মানে ক্ষেত্র। মানে এই মনের পরে যে প্রভাবটা পড়ে, এটা ধীরে, ধীরে কিন্তু আমাদের মানে বিভিন্ন অর্গানে এটা প্রকাশ পায়, এবং সেটা পরবর্তীতে ডিজিজ হিসেবে সামনে আসে। বিভিন্ন সিম্পটম দিয়ে আমাদের কাছে আসে। ফলে মানসিক এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নিতে হবে। তার ভিতরে হিংসাত্মক মনোভাব থাকতে পারে। তার ভেতরে তার বিভিন্ন পারিবারিক অশান্তি থাকতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এইটাই হচ্ছে তার মূল কারণ। তার পারিবারিক অশান্তিটাই সবসময় মূল কারণ। তাহলে তার দেখা যাক আপনার কাছে এসছে খুব হাই ব্লাড প্রেশার নিয়ে। তো হাই ব্লাড প্রেশার, তার পরিবারে কোনো শান্তি নেই। সে হয়তো যখন অফিসে থাকছে, অফিসে বসের ঝাড়ি পড়ে থাকছে, বা বসের চাপের মধ্যে থাকছে। এখানে একটা মানসিক প্রেশার তার ভিতরে কাজ করছে। আবার সে বাসায় যখন আসছে, হয়তো তার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক না। সেখানে তার আবার সেখানে সে মানসিক অশান্তি। তার মানে উনি যেহেতু হাই ব্লাড প্রেশারের রোগী, তার তো রিল্যাক্স থাকার কথা। তাকে যতটা মেন্টালি ফ্রি রাখা যায়। অথচ ২ টা ক্ষেত্রই তাকে দেখা যাচ্ছে প্রচন্ড মেন্টাল প্রেশারে আছে। এখন আপনি তাকে হয়তো সঠিকভাবে ওষুধ লিখছেন, কিন্তু তার এই পারিবারিক অশান্তিটা, সে যে বাসায় এসে একটু রিলিফ পাবে, সেটাও কিন্তু সে পাচ্ছে না। দেখা গেল মূল কারণ প্রত্যেকটা ওষুধ যতই দিচ্ছেন না কেন, তার পরিবারের অশান্তিটা কিন্তু তার লেগেই আছে। তার সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার হোক, রাগারাগি হোক, এটা তাকে বেশি পীড়া দিচ্ছে। তাহলে কিন্তু আপনার এই ওষুধ কিন্তু ব্যর্থ হবে। এই ক্ষেত্রে কিন্তু ওষুধ পুরোপুরি সাপোর্ট দিবে না। কারণ যে কারণটাই তাকে বেশি এই রোগের দিকে ধাবিত করছে, সেটা কিন্তু আপনি দূর করতে পারলেন না। অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু আপনাকে মানে আপনার জানতে হবে। জেনে সেই বিষয়টা দূর করার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। তা না হলে কিন্তু তার এই পরিস্থিতি থেকে সে কিন্তু বের হয়ে আসতে পারবে না। তার শোক, মানুষের এই কষ্ট থেকেই কিন্তু মানে দুঃখ কষ্ট, এগুলো থেকে বড় ধরনের সমস্যা এসে থাকে। তো যেমন আমি এখানে বলতে পারি, যদি হিংসা, এখন আপনি যদি জানতে পারেন যে আপনার এই পেশেন্টের ভিতরে একটা হিংসা মনোভাবটা বেশি, সে খুব হিংসুক টাইপের, তাহলে কিন্তু আপনার অনেকগুলো মেডিসিন থেকে আপনার পরিসরটা কিন্তু ছোট হয়ে আসে। আপনি খুব প্রমিনেন্টলি দেখছেন আপনার রোগীর কাছ থেকেও আপনি পাচ্ছেন, বা রোগীর যারা গার্ডিয়ান বা রোগীর যারা ফ্যামিলি মেম্বার আছে, তাদের কাছ থেকেও আপনি নিশ্চিত হয়েছেন যে সে খুব হিংসুক প্রকৃতির। তাহলে এইটা কিন্তু তার একটা মূল মানে আপনার একটা ল্যান্ডমার্ক হতে পারে তার ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি হতে পারে, অনেকগুলো মেডিসিন থেকে আপনি অল্প কিছু মেডিসিনে কিন্তু ঢুকে আসতে পারেন। যেমন সেখানে আমাদের রয়েছে আর্সেনিক আছে, আমাদের এপিস আছে, আমরা জানি হিপাসালফের আপনার সরি ল্যাকিসিসের মধ্যে আপনার কিন্তু হিংসা হিংসা কাজ করে। আপনার স্ট্রাফিসিকেরিয়া রয়েছে, আপনার হায়োসায়ামাইসিস রয়েছে। তাহলে এই যে জিনিসগুলো, এটা যদি আপনি জানেন, আপনার চিকিৎসা পথটা কিন্তু সহজ হবে। মানে আপনাকে তখন আর হাবুডুবু খেতে হবে না। তো এইটা মোটামুটি আমাদের ছিল 86 এর যে ফুটনোটের টোটাল যে আলোচনাটা রয়েছে আমাদের অর্গাননে, তার একটা সংক্ষিপ্ত এখানে রূপ। এবং আমি মনে করি এখানে আমি সবগুলো পয়েন্টই টাচ করে গিয়েছি। তো আসুন আমরা এর পরবর্তীতে আমাদের কি রয়েছে আমরা একটু দেখি। এরপরে আমাদের সর্বশেষ আজকের যে আলোচনাটা হবে, সেটা হচ্ছে যে অ্যাফোরিজম নাম্বার 94, এইটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা কি পেলাম, যে আমরা অন্তত পক্ষে জানতে পারলাম যে আমাদের কাছে প্রথম আমরা আজকে আলোচনাটা শুরু করেছি 90 আমাদের যে পেশেন্ট আমাদের কাছে আসছে, যে তার অন্য ওষুধে সে চলাকালীন অবস্থায় সে এসেছে, এবং তার সংকটকালীন অবস্থায় আমরা কি করব সেই সিদ্ধান্তটা আমরা পেয়েছি, সে বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। এরপরে কি হলো, যে আমরা একটা রোগের যদি কোনো কারণ থাকে,
যেটা আপনি টেস্টিং করতে গিয়ে আপনি উপলব্ধি করতে পারছেন এটা খুব একটা কনফিডেন্সিয়াল কোনো কারণ, সেটা আপনি কিভাবে বের করবেন এবং সেই ক্ষেত্রগুলো কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা ধারণা পেলাম। এখন এই আপনার অ্যাফোরিজম নাম্বার 94 এ স্যার কি বলছেন? স্যার কিন্তু এখানেও এসে বলছেন যে আপনার পেশেন্টের যদি কোনো এমন কোনো কারণ আপনি পান যে কারণটা তার আরোগ্যের পথে বাধা, সেই কারণটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে দূর করতে হবে, নাহলে তার কিন্তু আরোগ্য হবে না, আরোগ্যের পথে সেটা বাধা হিসেবে থেকে যাবে। এখন এতগুলো কারণ পর আবার এখানে এসে উনি কোন কারণের কথা বলছেন সেটা আবার কি? এই কারণটা কিন্তু আমরা যদি মানে ফার্স্ট ইয়ারে একটু হিসাব করি, আমাদের অ্যাফোরিজম নম্বর 5 সম্ভবত, ওইখানে কিন্তু এটার একটা ইঙ্গিত দেওয়া আছে। অর্থাৎ আমরা এইখানে যে কারণগুলো সম্পর্কে জানতে পারবো, দেখবেন কারণগুলোর ভিতরে আমি আগেই বলেছি হয়তো ইন্টারলিঙ্কেজ আছে কিন্তু একটু ব্যবধানও রয়েছে। যেমন এখানে আমরা জানতে পারবো রোগের পরিপোষক কারণ, এখানে আমরা জানতে পারবো রোগের উত্তেজক কারণ, এখানে আমরা জানতে পারবো রোগের মূল কারণ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্যার আবারও এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমাদের অ্যাফোরিজম 5 এর কথাটা উনি বলেছেন, আবারও কিন্তু উনি এখানে এই জিনিসটার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তো সেজন্য আমি এখানে বলছি যে রোগের উৎপাদক ও পরিপোষক কারণ নির্ণয়ের মাধ্যমে আরোগ্যের পথে বাধা দূর করা ও আরোগ্যের পথ সুগম করা, এটি হচ্ছে আমাদের এই 94 এর মূল কথা। তা আসুন আমরা একটু পড়ে দেখি যে আসলে এখানে কি বলছেন স্যার। এখানে স্যার বলছেন, হোয়াইল ইনকোয়ারিং ইনটু দ্য স্টেট অফ ক্রনিক ডিজিজ, the particular circumstance of the patient with regard to his ordinary occupation, his usual mode of living and diet. খেয়াল করুন এখানে কি বলছেন, তার মানে প্রত্যেক দিনের যে তার বসবাসের যে ধরন সেটা এবং তার খাওয়া দাওয়া, এটার প্রতি কিন্তু স্যার দৃষ্টি দিতে বলছেন। হিজ ডোমেস্টিক সিচুয়েশন, তার পারিবারিক যে পরিস্থিতি বা অবস্থা সেটা, and so forth, must be well considered and scrutinized to ascertain what there is in them that may tend to produce or maintain disease. Is produce or to maintain disease, অর্থাৎ তার কষ্টগুলোর উৎপাদন করছে এবং এটাকে ধারণ করতেছে, এরকম কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কেন? ইন অর্ডার দ্যাট বাই দেয়ার রিমুভাল, অর্থাৎ ওই কারণগুলো দূর করার মাধ্যমে দ্য রিকভারি মে বি প্রমোটেড, অর্থাৎ আপনার আরোগ্যটা সুগম হতে পারে। তো এইখানেও ফুটনোটে স্যার কতগুলো বিষয় উপরের আলোচনার সাথে নিচের যে কথাগুলা, সেখানে আমরা ফুটনোটে কতগুলো বিষয় আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে সম্পূর্ণ ফিমেল ডিজিজ ওরিয়েন্টেড। সেটা আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী স্লাইডগুলোতে। তো আসুন আমরা একটু দেখি যে আসলে স্যার এইখানে যেটা আমাদেরকে বললেন, মূল অ্যাফোরিজমে যেটা বললেন সেটাকে আমরা একটু মানে অ্যানালাইসিস করি, একটু দেখি যে এখানে স্যার কি কি বলেছেন। এইখানে যদি আমরা কারণগুলো খুঁজতে যাই যে স্যার আমাদের কি নির্দেশনা দিচ্ছেন, যে আমি যদি কেস টেকিং করতে গিয়ে বা আমি যদি দেখি যে আমার পেশেন্টের হয়তো আপনি একটা পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনি তো দেখছেন যে না আপনি সঠিক লক্ষণের উপর ওষুধ নির্বাচন করছেন বাট আপনার আরোগ্যটা হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার পেশেন্ট কেন আরোগ্য হচ্ছে না। দুইটা কারণ হতে পারে, একটা আপনার ওষুধ সিলেকশন ভুল হতে পারে, আরেকটা কারণ হতে পারে যদি আপনার ওষুধ সিলেকশন ভুল না হয় তাহলে আরোগ্যের পথে অন্য কোনো বাধা আছে। সেই বাধাগুলো কিন্তু অনেক রকমই হতে পারে, যেমন আপনার পটেন্সি, আপনার যে মাত্রা, ডোজ, এগুলো অনেক কারণ হতে পারে, এটাও কারণের একটা অংশ, কিন্তু তার থেকে বড় যে কারণটা সেটা কিন্তু এইটা। এখন এখানে আমরা যদি স্যারের অ্যাফোরিজমটা একটু ভাগ করি তাহলে এখানে এই কয়েকটা কারণ আমরা কিন্তু পাই। সেখানে কি আছে? উদ্দীপক কারণ, উৎপাদক কারণ, পরিপোষক কারণ। তাহলে এখন আমাদের একটু জানতে হবে যে আসলে উদ্দীপক কারণ কি, উৎপাদক কারণ কি, বা পরিপোষক কারণ কি। সেইটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের রোগীকে ইন্টারোগেট করতে সুবিধা হবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পথটা অনেক সুগম হবে। তো সেইটা আমরা জানবো। তার আগে এখানে স্যার মানে যেটা অ্যাফোরিজমে উনি মেনশন করেছেন, আমি হুবহু সেটা আগে একটু দেখানোর চেষ্টা করেছি। কি কি বলেছেন? তার সাধারণ পেশা, তার স্বাভাবিক জীবন যাপন প্রণালী, তার খাদ্য, রোগীর পারিবারিক অবস্থা, যেটা কিন্তু আমরা পড়ার সময় সূত্রটা যখন পড়লাম তখন কিন্তু আমি এই জিনিসগুলো বলেছি। আচ্ছা, সাধারণ পেশা কেন এখানে এনেছেন স্যার? সাধারণ পেশাটা যে জন্য এনেছেন, হতে পারে যে আপনার কাছে কোনো একটা পেশেন্ট এসেছেন কি নিয়ে? শ্বাসকষ্ট নিয়ে। তার সিভিয়ার শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট হয়, আপনি তাকে ওষুধ দিচ্ছেন, দেখছেন যে তার যে মডালিটি, তার অন্যান্য কারণ সবকিছু মিলাই টিলাই, কিসে বৃদ্ধি পায়, কিসে কমে, কখন বাড়ে, সবকিছু আপনি নিয়েছেন, সুন্দর করে একটা কেস টেকিং করেছেন। তো আপনি ওষুধ দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি পেশেন্টটা এখানে আরোগ্য হচ্ছে না, বা
একটু প্যালিয়েশন হচ্ছে, হয়ে আবারও রিকারেন্ট করতেছে। তো তখন কিন্তু আপনার ভিতরে এই থিঙ্কিংটা আনতে হবে যে না, আমার এই পেশেন্টের সমস্যাটা কি, হচ্ছে না কেন, এখানে মেডিসিন কাজ করছে না কেন। আপনি হয়তো একটু পটেন্সিও আক্রিজ করে দেখেছেন, আপনি ডোজটাও একটু কম বেশ করে দেখেছেন, কিন্তু কোনোভাবে এখানে হয়তো আপনি অ্যাডভান্স হতে পারছেন না, রোগীটা কষ্ট পাচ্ছে। যেহেতু আমাদের মূল লক্ষ্য কি, যে রোগীর কষ্টটা দূর করা, সেটা আমরা এখানে ব্যর্থ হচ্ছি। তো তাহলে এখানে কি করতে হবে, এখন আমাদের কিন্তু, যদি আপনি তখন দেখবেন যে আপনি এই জিনিসটা তো আগেই এনেছেন কিনা, আপনার কেস টেকিং এর প্রথমেই আপনি এটা এনেছেন কিনা, যদি এড়িয়ে যায় তখন এই বিষয়গুলো ধরে ধরে তার ভিতরে ইনক্লুড করবেন। অর্থাৎ এটা কি, এটা কিন্তু আপনার দরজা, একটা দরজা। কি দরজা? যে দরজা দিয়ে আপনি কিন্তু ওই রোগের কারণটা কাছাকাছি পৌঁছতে পারেন, বা রোগের কারণের মানে মূল জায়গায় আপনি হাত দিতে পারেন। সাধারণ পেশা, পেশার সাথে কিভাবে কারণ একটা জড়িত হতে পারে। তো যেটা বলছিলাম যে আপনার কাছে হয়তো শ্বাসকষ্টের পেশেন্ট এসেছে, আপনি ওষুধ দিচ্ছেন কিন্তু হচ্ছে না, পরে আপনি দেখলেন কি যে আসলে সে তো আপনার পেশা হয়তো অন্য কিছু, কিন্তু তার একটা খুব শখের বিষয় আছে, সে আপনার মাছ ধরতে যায়, বা সে হতেই পারে সে জেলে। জেলে হলে তো সেটা তো আপনি আগেই জানবেন, কিন্তু সে হতে পারে সে শখের বশে মাছ ধরে, এবং সে সকালে হয়তো পুকুরে অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করে। এই যে তার ঠান্ডা লাগবে, পুকুরে হতে পারে, নদীতে হতে পারে, বা এমন কিছু যেটা তার শখ হোক বা তার পেশা হোক, তার ওই ঠান্ডা, এইখানে তার এই উত্তেজক কারণটা কিন্তু তার প্রতিনিয়ত সে এটাই করতেছে। তাহলে এই যে বাধাটা তার আরোগ্যের পথে, আপনি ওষুধ তো ঠিকই দিচ্ছেন, কিন্তু তার এই কারণে কারণে ওষুধ কিন্তু ঠিকভাবে মতন ইফেক্টিভ হচ্ছে না। তো সে প্রতিনিয়ত, যেমন হতে পারে যে আপনার হয়তো কাঠুরিয়া, সে কি করে, প্রত্যেক দিন হয়তো কাঠ কাটে, গাছ কাটে, সেটা ঘাড়ে করে সে মানে তাকে বহন করতে হয় অনেক দূর পর্যন্ত। সে রেগুলার এটা করছে, তার হয়তো মাসেল পেইন হচ্ছে, তার হয়তো জয়েন্ট পেইন হচ্ছে, হ্যাঁ, তার বডি হয়তো এতদিন নিতে পারছিল, এখন নিতে পারছে না। তো আপনি তাকে ওষুধ দিচ্ছেন, কমে যাচ্ছে, আবার দিচ্ছেন, আবার কমে যাচ্ছে, কিন্তু ফিরে ফিরে আসছে। তাহলে কি করতে হবে এখন, এই জায়গায় তার মূল যে কারণটা, সে কারণটা কিন্তু আপনাকে এটা কিন্তু থামাতে হবে, অর্থাৎ সেটাকে বন্ধ করতে হবে। না করলে কিন্তু পেশেন্ট ওইখান থেকে বেরোয় আসতে পারবে না, আপনাকে ওষুধে কিন্তু পুরোপুরি রিলিফ তাকে দিতে পারবে না। এটা কিন্তু আরোগ্যের বাধা। হতে পারে কি যে আপনার কাছে একজন পেশেন্ট আসছে, তার পায়ে আঙ্গুলের মাঝখানে মাঝখানে ক্ষত হয়ে গেছে, ঘা হয়ে গেছে, হ্যাঁ, সাদা সাদা লেয়ার পড়ে গেছে। তো এটা আপনি ওষুধ দিচ্ছেন, কমে যাচ্ছে, কিন্তু আবারও ফিরে আসছে। বা আপনি এখন ওষুধ যে দিবেন, দেওয়ার আগেই আপনি ভাবছেন যে কেন এটা হচ্ছে। সবসময় যে ওষুধ দিয়েই আপনাকে ব্যর্থ হয়ে পরে চিন্তা করতে হবে তা না, আপনি প্রথমেও চিন্তা করতে পারেন। তখন যদি আপনি জানতে পারেন না, সে আসলে কৃষক, তাকে অনেকক্ষণ কাদার মধ্যে থাকতে হয়, তাকে অনেকক্ষণ আপনার মাটির সাথে কাজ করতে হয়, তাহলে তো তখন আপনি প্রথমেই তাকে নিষেধ করে দিতে পারছেন যে দেখুন ভাই, আপনার কিন্তু এই প্রবলেম, আপনার এইটা ওষুধ দিলে হয়তো উপশম হবে, কিন্তু সারবে না, আপনাকে কিছুদিন হলেও আপনাকে এই আরোগ্যের জন্য আমাকে সময় দিতে হবে, এবং আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। তখন হতে পারে সে অন্য কোনো শ্রমিক দিয়ে কাজটা করায় নিতে হবে তাকে, বা তার ট্রিটমেন্টের জন্য যেটা প্রয়োজন, তখন আপনি তাকে সেই গাইডলাইনটা দিলেন। না হলে কি হবে বলুন তো, যে আপনি ব্যর্থ হলেন মানে কি, তখন সে বলবে হোমিওপ্যাথি ব্যর্থ হয়েছে। সে হয়তো তখন অন্য কোনো মেথডে চলে যাবে, অন্য কোনো ডাক্তারের কাছে যাবে, সেখানে গিয়ে তো আপনার সুনাম করবে না। আমাদের আসলে সুনাম বা বদনামের বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা পেশেন্টটাকে আরোগ্য করতে পারলাম না। এই আরোগ্য পথে বাধাটা কিন্তু আমাদের জানতে হবে। তার স্বাভাবিক জীবন যাপন প্রণালী, হ্যাঁ, তো স্বাভাবিক জীবন যাপন প্রণালী কি, আপনার কাছে একজন মানে পেশেন্ট আসছে, তার হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তো অ্যাসিডিটির সমস্যা, এখন তার স্বাভাবিক জীবনযাপন প্রণালী আপনি খোঁজ খবর নিয়ে জানলেন কি, তার এমনি অন্য কোনো খাবার পছন্দ হয় না, কোথায় ঝালমুড়ি, কোথায় ফুচকা, কোথায় আপনার এই পেঁয়াজি, আলুর চপ, এগুলো তার খুব পছন্দ, এবং এগুলো সে জানে যে খাইলে তার বাড়ে, কিন্তু এগুলো সে খেয়ে যাচ্ছে। তাহলে এইগুলো তো হবে না। তার স্বাভাবিক জীবন যাপন প্রণালী হতে পারে তার, মানে সে রাত জেগে থাকছে, সে দেরিতে ঘুমাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে তখন জানতে হবে। খাদ্যের বিষয়টা আসি, খাদ্যও কিন্তু ঠিক অনুরূপ ভাবে, যেমন আপনার কাছে কোনো একটা পেশেন্ট আসছে লিভারের, দেখুন এই যে লিভারের একটা পেশেন্ট আসছে, তার সমস্যা, আপনি কেস টেকিং করতে গেছেন, করতে গিয়ে দেখতেছেন যে না, এখানে তার তো মানে অন্য কোনো পজিশন তার তো থাকতে পারে, আপনি অনুসন্ধানে আপনার সন্দেহ হচ্ছে, তখন কি, এই যে আমরা একটু আগে যেটা শিখলাম যে তার গোপন কোনো কারণ থাকতে পারে, সে হয়তো মানে আপনার মাদকাসক্ত, সে হতে পারে আপনার প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, তাহলে ড্রিঙ্কস করলে তো আপনার লিভার এটা উত্তেজিত হবে, আপনি স্মোক করলে আপনার লাং উত্তেজিত হবে। তাহলে এই যে বিষয়গুলো একটা সাথে একটা রিলেভেন্ট, দেখুন এই এই অ্যাফোরিজমটা এবং আগের অ্যাফোরিজমে আমরা কিন্তু একটা ইন্টারলিঙ্কেজ কিন্তু খুঁজে পাই। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখন আপনি যদি তাকে আপনার ড্রিঙ্কস করা বন্ধ না করতে পারেন, আপনি যদি তাকে তার এই যে বদ অভ্যাস সেখান থেকে বের করে আনতে না পারেন, দেন আপনার ওষুধ তো আর তাকে আরোগ্য করতে পারবে না।
কারণ ওষুধ যতটুকু না তাকে এফোর্ট দিবে তার থেকে তার এই যে ক্ষতিকারক যে উত্তেজক কারণ তার শরীরে যাচ্ছে এটা তাকে আরো বেশি নাজেহাল করে ফেলবে। অন্যভাবে রোগীর পারিবারিক যে অবস্থা সেটা হতে পারে, তার অর্থনৈতিক অবস্থা, তার বিভিন্ন দুশ্চিন্তার কারণ হতে পারে, তার পারিবারিক ভাবে অনেক মানে কি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, তার কেউ মারা যেতে পারে। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। আলোচনার সাপেক্ষে মনে হতে পারে বা পড়তে গিয়ে অনেক সময় মনে হতে পারে যে একই জিনিস কেন বারবার অবতরণ হচ্ছে। না, একই জিনিস না, আবার একই জিনিস, একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন ডাইমেনশন। আমি আগেই বলেছি এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আমরা কিন্তু যে যার মতন করে রিসিভ করে নিতে হবে, এবং এখান থেকে কিন্তু সেই মূল যে আমাদের দরকার যে যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নিয়ে সামনের দিকে আগাতে হবে। তো এখন আসুন, আমি যেটা বলছিলাম প্রথমে দেখালাম যে উদ্দীপক কারণ, উৎপাদক কারণ বা পরিপোষণ কারণ, এই কারণগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই যে সেগুলো কি। যদি এগুলো আমরা জানি তাহলে আমরা সেভাবে করে তাকে প্রশ্ন করতে পারবো। যেমন উদ্দীপক কারণ, এখানে বলা হচ্ছে কি যে সকল কারণে রোগের আক্রমণ সূচনা হয় আহ বিশেষ করে তরুণ পীড়ায় তাকে উদ্দীপক কারণ বলে। আমি এখানে কতগুলো উদাহরণ রেখেছি, বাইরে অনেক কিছু হতে পারে, যেমন বৃষ্টিতে ভেজা, ঠান্ডা লাগানো, একটা পেশেন্ট তার আপনার আকাশে একটু মেঘ হলেই তার ঠান্ডা লেগে যায়। দেখবেন আপনি এরকম অনেক পেশেন্ট পাবেন যে আপনার নেট্রাম সালফেট পেশেন্ট আছে, আপনার ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট আছে, যাদের আকাশে মেঘ হলেই, আমার একটা পেশেন্টের কথা এই মুহূর্তে মনে পড়ছে, সে তার মা আমাকে বলতেছে, ছোট বাচ্চা, যে সে পেশেন্ট ছিল ক্যালকেরিয়া কার্বের, বলছে যে ভাই আমরা যদি মানে তাকে আমাদের এই আবহাওয়া সংবাদ দেখা লাগে না, আমার বাচ্চার শারীরিক অবস্থাই বলে দেয় যে আকাশে মেঘ হয়েছে। ঠিক এভাবেই আমাকে কথাগুলো বলছিল। তো বিষয়টা হচ্ছে তাকে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া হয়েছিল এবং সে সম্পূর্ণরূপে সে আরোগ্য হয় এবং সে ভালো আছে বাচ্চাটা এখন। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে তার এটা কি উদ্দীপক কারণ। এখন বৃষ্টিতে ভিজলে তার ঠান্ডা লাগে, এখন সে যদি বৃষ্টিতে ভেজে তাহলে তো হবে না। আমার চিংড়ি মাছ খেলে চোখ চুলকায় বা আমার ইলিশ মাছ খেলে চোখ চুলকায়, আমি যদি সেই জিনিসটাই বারবার গ্রহণ করি তাহলে তো হবে না। আপনি অবশ্যই একটা সময় ইলিশ মাছ, চিংড়ি মাছ যেটা খেলে আপনার সমস্যা হয় সেটা আপনি খেতে পারবেন। কখন? যখন আপনার জীবনী শক্তি বুঝবে যে এই খাদ্য গুণগুলা আপনার জন্য হার্মফুল না, সে কোনো রিয়াক্ট করবে না। এই যে ডিসঅর্ডার আপনার মধ্যে হচ্ছে সেটাকে যখন আপনি হোমিওপ্যাথি উপযুক্ত ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, যখন স্বাভাবিক অবস্থা আনবেন তখন সে খেতে পারবে। তার আগ পর্যন্ত তাকে তো অবশ্যই নিষেধ করতে হবে। আপনি আপনার কাছে আসছে অ্যালার্জির জন্য, আপনি তাকে ওষুধও দিচ্ছেন তার লক্ষণে, তার দেখবেন যে বাধা হচ্ছে, তার আরোগ্য হচ্ছে না। কারণ কি, সে হয়তো তাকে নিজেকে সংবরণ করতে পারছে না বা সে হয়তো জানেই না যে না আমার এটা এখন বন্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু অবশ্যই মানে মেমোরিতে রাখতে হবে। যখন আমরা পেশেন্ট দেখবো, পেশেন্টকে যখন উপদেশ দিব, আপনি কি সব পেশেন্টকে এটা বলবেন না। আপনার কাছে অ্যালার্জি পেশেন্ট আসছে, আপনার কাছে ঠান্ডা জনিত কোনো পেশেন্ট আসছে, আপনি তাকে তার রিলেভেন্ট বিষয়গুলো কিন্তু বলবেন, অন্যগুলো তো বলার দরকার নেই। আপনার কাছে আসছে আপনার শ্বাসকষ্টের একটা পেশেন্ট নিয়ে, তাকে যদি আপনি বলেন যে না আপনি মদ খাবেন না, এটা তো তার সাথে রিলেভেন্ট না। হ্যাঁ, তাহলে মদ তো যে কেউ কি খাওয়া উচিত না, কিন্তু এক্ষেত্রে উনি এটা খানই না বা এটা তার সাথে রিলেভেন্টই না, আপনি এমন কিছু বলার দরকার নেই যেটা তার সাথে রিলেভেন্ট না। আমি এটাই বলতে যাচ্ছি। এরপরে কি আছে, উৎপাদক কারণ। এটা হচ্ছে আসলে মূল ভিত্তি আমাদের হ্যাঁ রোগের। কারণ যদি মানে মায়াজম, এখানে বলা হচ্ছে মায়াজম, সেটা কি কি আছে, সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াথিসিস। তো অ্যাকচুয়ালি কি বলুন তো, যদি মায়াজম না থাকে তাহলে তো কোনো রোগই আসতে পারে না। অর্থাৎ সোরা হচ্ছে সকল রোগের জননী, সকল মায়াজম মানে আপনার মায়াজমের জননী। সোরার সাথে সিফিলিস মিলিত হতে পারে, সোরার সাথে সাইকোসিস মিলিত হতে পারে, মিলিত হয়ে এরা আপনার টিউবারকুলার ডায়াথিসিস হতে পারে, এবং প্রত্যেকটারই ক্ষেত্র আলাদা এবং প্রত্যেকটা জায়গায় মানে রোগটা কিন্তু অনেক বৃহৎ। অর্থাৎ এখানে যে উৎপাদক মূল কারণটা, আপনি হয়তো দেখবেন যখন আপনি কোনো ক্রনিক পেশেন্ট ট্রিটমেন্ট করবেন তখন একটা পর্যায়ে গিয়ে আপনাকে অবশ্যই তাকে মায়োজমেটিক ওষুধ প্রয়োগ করা লাগবে। কারণ এই যে মায়োজমেটিক প্রবলেমটা, তার ভিতরে যে মায়াজমের যে প্রভাবটা, এটা কিন্তু তার মানে অর্জিত হতে পারে, আবার অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় বংশগতি থেকে প্রাপ্ত হয়। তাহলে ওই ধারাটাকে তো আপনাকে ভাঙতে হবে, ওই শক্তিশালী বাধাটাকে আপনাকে অতিক্রম করতে হবে। তাহলে আপনাকে যদি আপনি উৎপাদক কারণটা নিয়ে যদি মানে আপনার অ্যানালাইসিসে না রাখেন তাহলে কিন্তু আপনার পেশেন্ট আরোগ্য করতে পারবেন না। তো এরপরে কি আছে, পরিপোষক কারণ। এখানে কি বলা হচ্ছে যে রোগের পরিপুষ্টিতে সহায়ক এবং আরোগ্যের পথে বাধা সৃষ্টিকারী কারণ সমূহকে পরিপোষক কারণ বলা হচ্ছে। তার মানে কি, এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে পরিপুষ্টিত মানে রোগটা যাতে বৃদ্ধি পাচ্ছে সেইটাই, আবার কি হচ্ছে তার হচ্ছে যে আপনার
আরোগ্যের পথে সেটা বাধা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরিপোষক কারণ। যেমন এখানে বলা আছে পেটের গোলমালে যদি গুরুপাক খাবার খায়, ঠিক আছে, তাহলে তো এটা হবে না। তারপরে শ্বাসকষ্টের সময় যদি সে ধূমপান করে, মাথায় যন্ত্রণার সময় সে যদি রৌদ্রে ঘোরাঘুরি করে। আমি এখানে খুবই বোঝানোর সাথে কয়েকটা সিম্পল কতগুলো উদাহরণ রেখেছি, এর বাইরে হাজার হাজার উদাহরণ রয়েছে। সেই জিনিসগুলো আপনারা অবশ্যই যে যার মতন অ্যানালিসিস করে এটাকে আরো বেশি আপনারা উপলব্ধিতে নিবেন বলে আমি আশা ব্যক্ত করছি। এখন আমরা একটু আসুন যে দেখে নিই যে আমাদের যে ফুটনোট 87 যেটা আমরা পড়লাম না, সেখানে স্যার কতগুলো বিষয় নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো একটু আমরা জেনে নিই। এতক্ষণ যেটা আলোচনা করলাম, এই আলোচনাটা ছিল সম্পূর্ণরূপে আমাদের মানে যে মূল যে অ্যাফোরিজমটা, সেই অ্যাফোরিজমের আঙ্গিক। বাট আমাদের ফুটনোটে স্যার যে নির্দেশনাগুলো দিয়ে গেছেন, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি। এখানে আপনারা ফুটনোটটা যখন পড়বেন, আপনারা দেখবেন যে এর বাহিরে বোধহয় কোনো কিছু নাই। কি কি রয়েছে এখানে সম্পূর্ণটা স্যার আসলে লিখেছেন মহিলাদের কিছু প্রবলেম নিয়ে, ফিমেল কিছু প্রবলেম। সেই ক্ষেত্রে আমি এটাকে 3টা ভাগে ভাগ করেছি আর কি, বোঝানোর স্বার্থে। এটা অন্যভাবেও হতে পারে। সেটা হচ্ছে গর্ভধারণ, মাসিক স্রাব এবং আপনার যেটা প্রদাস্রাব। তো গর্ভধারণের ক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টের বন্ধ্যত্ব সম্পর্কে আমরা ধারণা নিব, বা এই বিষয়ে যদি আমাদের টেস্টিং করতে গিয়ে কোনো কিছু আসে সেটা আমরা অবশ্যই জানবো। তার প্রসব সংক্রান্ত, সে কতগুলো বাচ্চা এর আগে ডেলিভারি করেছে বা ডেলিভারি হলে কোন প্রক্রিয়ায় হয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে পারি। তার গর্ভপাত হয়ে গেছে কিনা, অর্থাৎ মানে নির্দিষ্ট সময়ের আগেই তার কোনো মিসক্যারেজ হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা জানবো। এরপরে তার যে সাকলিং, অর্থাৎ তার যে মানে আপনার যেটা বাচ্চাকে দুধ খাওয়ানো, সেই বিষয়টাও আমরা কিন্তু আমাদের জানার প্রয়োজন হবে। এরপরে কি রয়েছে, আমাদের মিনিস্ট্রিয়াল যে বিষয়গুলো রয়েছে, সেটা আপনার নির্দিষ্ট সময়ের আগে হয় না পরে হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যাকচুয়ালি ফিমেল পেশেন্ট আসলেই কিন্তু আমাদের এটা অবশ্যই জানতে হবে। মানে এটা এই ফিল্ড যদি আপনি ফাঁকা রেখে আপনি কেস টেকিং করেন, আপনার মানে ফিমেল পেশেন্ট, অথচ আপনি এই ফিল্ডটা ফাঁকা রেখেছেন, এখানে কোনো প্রশ্ন করেননি, তাহলে কিন্তু আপনার কেস টেকিং পূর্ণ হলো না। কারণ এটা তাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এটা আপনার ওই আপনার ইয়েটা ডিসচার্জটা কতদিন থাকে, এটা আপনার একটানা চলে নাকি থেমে থেমে হয়, এর পরিমাণটা কেমন, হ্যাঁ, এর মানে কালার কেমন, এর গঠন কেমন, হ্যাঁ, এটার আপনার বিভিন্ন আপনার ইয়ে থাকে, মানে ঘ্রাণ থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমি আর অ্যাড করি নাই। সেই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই আমলে নিবেন। কারণ আমি যখন বিভিন্ন সময় পেশেন্ট দেখেছি, এক একজন কিন্তু একরকম ভাবে বলে। কেউ বলে তার ক্লটেড আসে, কেউ বলে তার ডার্কিশ আসে, কেউ বলে তার মানে খুব লাইট রেডিশ আসে, হ্যাঁ, কেউ বলে খুব লিকুইড যাচ্ছে, আবার কেউ বলে তার ভিতরে খুব দানা দানা আছে। তো এই যে বিভিন্ন ভ্যারাইটি, তো এই ভ্যারাইটির সাথেই তো আমাদের বিভিন্ন ওষুধও চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনাকে খুব নিখুঁতভাবে এই বিষয়গুলো কিন্তু আমলে নিতে হবে। তার লিউকোরিয়া প্রবলেম থাকতে পারে। লিউকোরিয়া প্রবলেম এটা কখন হয়, কখন যায়, কিসে বাড়ে, কিসে কমে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন আপনার এখানে বলছে যে পিরিয়ডের আগে পরে, অবশ্যই পিরিয়ডের আগে পরে একটা ফ্যাক্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে রিলেভেন্ট এর সাথে। আপনাকে কোনোভাবে এটাকে এভয়েড করলে হবে না। পেশেন্ট যদি নিজ থেকে বলে তো বললোই, না হলে আপনি প্রশ্ন করে এই জিনিসগুলো অবশ্যই বের করে নেবেন না। কারণ আপনি পূর্ণাঙ্গ একটা কেস টেকিং আপনি দেখতে চান। একটা ওষুধের চিত্র আপনি তৈরি করতে চাচ্ছেন। ফলে আপনার ওষুধের চিত্রটা তৈরি করতে যা, যা লাগবে আপনি সেটা সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে নেবেন। চিত্র তৈরি করতে গিয়ে আবার এমনটা করেন না যে না এটা এই হবে, অনুমান করে দেখলেন না। বা আপনি জোর করে বসালেন না। রোগী যেটা বলবে সেটা। আবার রোগী অনেক সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে, যেটা বলছে আসলেই সেটা সঠিক কিনা, সেটাকে আপনাকে ক্রস মানে ম্যাচিং করতে হবে। অর্থাৎ আপনাকে অন্যভাবে প্রশ্ন করে সেটাও একটু যাচাই করে নিতে হবে। যখন আপনি প্রয়োজন মনে করবেন যে না আসলে এটা সঠিক বললো কিনা। কারণ আমি প্রায় ক্ষেত্রে এটা করি। আমার কাছে মনে হয় যে না এই পেশেন্টটা এটা কি সঠিক বললো? আমি একটু দেখি তো। আমি দেখি যে অনেক ক্ষেত্রে পেশেন্টই সঠিক বলছে। ওকে ফাইন। আমি খুশি। আবার দেখি যে না আমার অনুমানটা সঠিক। তাহলেও আমি খুশি। মানে আমার মূল দরকারটা কি, যে আমার যেখানে আমি সাসপেক্ট করতেছি, আমি যেখানে মনে হচ্ছে আমার যে না এখানে কোনো একটা স মানে ক্লিয়ার আমি পাচ্ছি না। আমার কাছে সংশয় মনে হচ্ছে, আমি সেখানে অবশ্যই তাকে তো তার মুখ থেকে শুনি, আবার তার কথাটাই তাকে দিয়ে যাচাই করাই। তো এইরকম ভাবে আপনারা মানে যদি আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সেক্ষেত্রে একটা সফল কেস টেকিং তৈরি করতে পারবেন, এবং আপনাদের সেই সফল কেস টেকিং এর ভিত্তিতে একটা খুব চমৎকার আপনারা একটা ওষুধ নির্বাচন করতে পারবেন, যার কারণে পেশেন্ট আশা করি সম্পূর্ণরূপে আরোগ্য হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে যে লিকোরিয়ার পরিমাণটা অবশ্যই বিচারে নিবেন। হ্যাঁ, অনেকে দেখবেন যে বলে যে এত পরিমাণ হয় যে তার আপনার ওখানে মানে যেটা আপনার আপনার ক্লথ, সে কাপড় তো ভিজে যায়, অনেক সময় পা পর্যন্ত গড়িয়ে আছে। দেখেন আপনি আমাদের অনেক মেডিসিনে আছে, আপনি মেডিকেল পড়তে গেলেই দেখবেন যে না পা পর্যন্ত গড়িয়ে আছে, আসতেছে তার লিকোরিয়াটা। এটা কিন্তু আপনি জানতে পারতেছেন, তাই না? অনেকের আবার বলবে যে না এটা খুবই আপনার
মানে হাজা করে, এটা ছিলে যায়, অনেকে বলবে খুবই চুলকায়, এই যে বিষয়গুলো অনেকে বলে খুব উদ্ভট, মানে আপনার গন্ধ হয়, অনেকে বলবে যে না আমার যে কাপড়ে লাগে সে কাপড়ের ওখান থেকে রঙই উঠে যায়, অনেকে বলবে যে না কাপড়টা অনেক শক্ত হয়ে যায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে মাথার মধ্যে অবশ্যই সেট আপ করে রাখতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা, যে অর্গানন থেকে আমাদের টোটাল যে আলোচনাটা, যে 92 থেকে 94 পর্যন্ত আমাদের আজকের আলোচনা। আমার যেটুকু আলোচনা করার আমি শেষ করে ফেলেছি, এরপরে প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। যদি আপনাদের কোনো আমার আলোচনার ভিতর থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি আমাকে প্রশ্নটা করুন, তারপরে আমরা মূল সেশনে পরবর্তী সেশনে যাব। ধন্যবাদ সকলকে। একটু আগের স্লাইডে যাবেন। হ্যাঁ হ্যাঁ শিওর। আরো আগে নাকি এটাতে? আরো আগে। আচ্ছা দাদা রেকর্ডিং অফ করে দেবো? আমাদের প্রশ্নোত্তর পর্ব ছিল, প্রশ্নোত্তর পর্ব এখানে না থাকলেও চলতেছে। তাহলে আপনি অফ করে দিতে পারেন। আচ্ছা স্যার এখানে যে অনুসন্ধানের ক্ষেত্রসমূহ হ্যাঁ হ্যাঁ আমরা সাধারণত